আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি স্যার, অনেকদিন পর আপনাকে দেখতেছি স্যার, হুম, খুব ভালো লাগছে। আমি আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমি আমাদের এখানে স্যার বৃষ্টি হবে তো কিছুক্ষণ পরে সব অন্ধকার হয়ে গেছে। আর আমার তো স্যার ফ্যামিলিগত একটু সমস্যা, ব্যাকগ্রাউন্ড খুব একটা যে ভালো না। আচ্ছা আচ্ছা, পরে আপনি মোবাইল কিনছিলেন? জি স্যার, হ্যালো, শুনতে মোবাইল পাচ্ছেন স্যার? কিনছিলেন আপনি? জি স্যার, নিয়েছিলাম স্যার, ফোন নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ওখানে ভিডিও করার সুযোগ নাই না? আহ ভিডিও করার সুযোগ বলতে হচ্ছে স্যার, কম্পিউটারের ভিতরে স্ক্রিন করে করা যায়, বাইরে হচ্ছে কি আমার চেহারা দেখানো ওইটাই স্যার একটু পসিবল না। তবে সামনে ইনশাল্লাহ হবে, কারণ যেহেতু আমার ইনকাম সোর্স তো একটু বাড়তেছে, তাই সামনে চেষ্টা করবো নিজে একটু ইয়ে করার, আলাদা একটা আচ্ছা ইয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, অসুবিধা নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনি আহ, মানে শারীরিক ভাবে সুস্থ আছেন তো নাকি? জি স্যার, মোটামুটি সুস্থ, কারণ হচ্ছে রিসেন্ট কিছুদিন ধরে আর কি আহ সমস্যা হচ্ছে ঘুমে। অনেক আচ্ছা আচ্ছা। রাত্রে ঘুমাতে হয় তো। তো হুম, ঘুমাইতে যতটুকু সময় থাকে আমার জন্য আর কি ঘুমের, তো ওই তখন আর কি আর তেমন একটা ঘুম হয় না। সকাল সকাল তো ঘুম হয় না তখন, একটু একটু আসলে প্রেশার মাথায় থাকে। ফ্রিল্যান্সারদের লাইফটাই আসলে এরকম। খুব খুব একটা মানে টাফ ইয়ের মধ্যে দিয়ে যাইতে হয়। ওই যে 13, 14, 15, 16, এই 4টা বছর আমি আপনি এখন যেভাবেই করতেছেন ঠিক এরকম বা এর চেয়েও আরো ডেসপারেটলি আমাকে কিন্তু সময় দিতে হয়েছে। এবং ঘুম তো নিশ্চয়ই, একদিন গল্প বলছিলাম যে 15 সালের রমজান আমি 29টা রোজায় হচ্ছে আফটার মানে সেহরি খেয়ে তারপরে ঘুমাইলাম। আর একটা রোজাতে 1 ঘন্টা চোখ লেগে গেছিল, সেই জন্য এটা কাউন্ট করতে পারতেছিল আর কি। তো এই যে মানে বিষয়টা, এই ডেসপারেটনেস এখন আপনার মধ্যে দেখতেছি। আর আপনার অন্যান্য কার্যক্রম যা করছেন, ব্লগটাও নিয়েও দেখলাম নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছেন। আপনি যে পরিশ্রম করছেন প্রচুর, এটা বোঝা যাচ্ছে। আর আহ, গঠনমূলক পরিশ্রম তো বৃথা যাওয়ার কথা না। হ্যাঁ, অলরেডি আউটপুট আসা শুরু হয়েছে। বাট আমি মনে করি এটা খুবই বিগিনিং তো সিচুয়েশনে আছেন। ইনশাল্লাহ আরো অনেক বড় কিছু হবে আপনাকে দিয়ে, এটা বিলিফ আমার আছে আর কি। আপনিও জি স্যার, সেভাবেই অবশ্যই স্যার, আগাচ্ছেন। স্বপ্ন যেহেতু দেখছিলাম, আসলাম এই সেক্টর, এবং আমার গোলে ছিল স্যার আইডল হওয়ার। কারণ হচ্ছে কি দেখা গেল আমার স্বপ্ন ছিল এমন যে ইউনিক কিছু করব। দেন হচ্ছে অলরেডি আমি আসলে, আমার সমস্যা হচ্ছে কি আমি যখন ইয়েতে পড়তাম, ক্লাস 10-এ পড়তাম, তো আমার ফ্রেন্ডরা আমাকে পাত্তা দিত না। পাত্তা দিত না হুম, বলতে হচ্ছে আমার বয়স একটু কম, আমি ক্লাস 7 না পড়ে চলে যাওয়াতে তাদের ম্যাচুরিটির অভাব ছিল আমার ভিতরে, আচ্ছা। তখন ছিল না। তো তাদের সাথে মিশতে তো আমার একটা খুব যে একটা আনন্দ করতে পারতাম তা কিন্তু না। সবসময় হেলায় ফেলে কাটাতো আমাকে, মানে একটু ওদের থেকে দূরে রাখতো। তো এটা একটা আমাকে ইয়ে করে, আঘাত করে যে আসলে আমি কিছু করবো, এবং আমি একটা, সবাই যাতে আমাকে দেখে একটা অনুপ্রাণিত হয়। আর আমার হুম। স্বপ্নে আছে স্যার বড় কিছু করার, যাতে সবাই দেখে বা চিনে বা বাংলাদেশে, But ওদের কতটুকু পারবো কিনা জানি না, তখন প্রচুর চেষ্টা করতেছি। তো না। আলহামদুলিল্লাহ এখন এখন হুম। ক্লাসের যারা টপার ছিল বা সবাই কিন্তু এখন মোটামুটি নক দেয় আমাকে, এটা করতে হবে, এখন তো ইনকামে যাইতে হবে, তুই তো ইনকাম করতেছিস। এখন মোটামুটি আস্তে আস্তে সবাই পাত্তা দিচ্ছে আর কি। এখানে আপনার আহ, মানে দুইটা বিষয়। আহ, একটা হচ্ছে আপনি ভালো করছেন, আপনার ইনকাম হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেভাবে আপনার এই ব্র্যান্ডিং এর জন্য যেভাবে কাজ করছেন, হ্যাঁ, বিভিন্ন পোস্ট করছেন বা বিভিন্ন বিষয়গুলো যে শেয়ার করছেন, আপনার নলেজ গুলা, এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তো এই দুইটা বিষয় মিলেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। এটাকে কন্টিনিউ করতে হবে। আসলে আপনি যে ভালো করছেন এটা যদি মানুষ না জানে, তাহলে তো আপনার সম্পর্কে মানুষ কেউ জানবেই না বা জিজ্ঞেসই করবে না। হ্যাঁ। তো এটা এট এ টাইম আপনি যেভাবে করছেন, এই গতিটাকেই এখন শুধু ধরে রাখেন এবং আস্তে আস্তে এটাকে বাড়ান।
ডেফিনেটলি অলরেডি মানুষ আপনাকে চিনে, এবং কিছু মানুষ অলরেডি আপনাকে চিনে, এবং এটার প্লেসমেন্টটা আরো বেটার হবে টাইম টু টাইম। কারণ মানুষ তো হঠাৎ করে কেউ একজন আসলো, আয়সা মার্কেট কাঁপায় ফেললো, তারপর আবার নাই হয়ে গেল, এরকম সম্ভাবনা কিন্তু বা এরকম বিষয়ই কিন্তু সোসাইটিতে বেশি ঘটে। ম্যাক্সিমাম কেসে কিন্তু এটা হয় যে কেউ একজন আসলো, ফাটায় ফেললো, তারপরে আবার চলে গেল, নাই হয়ে গেল। এরকম যেন না হয়। জি জি কনসিস্টেন্সির যে বিষয়, দীর্ঘদিন যাবত কন্টিনিউ করার যে বিষয়, এটা করতে হবে। আপনার যে এইজ বা আপনার যে কারেন্ট সিচুয়েশন, সেখান থেকে আপনি অনেক ভালো করছেন। এটাকে আপনি যদি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেন, ডেফিনেটলি ইউরোপ আমেরিকার মতো লাইফ হয়ে যাবে আপনার। কারণ আপনার এজ থেকে ওই পড়াশোনা শেষ করার যে এজ, আরো তো আপনার ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরে অনার্স এর বিষয় রয়েছে, মাস্টার্স এর বিষয় রয়েছে, আরো মিনিমাম ধরেন 4-2-6 বছর। তো 6 বছর পরে মানে বর্তমান আপনার এই গতি ধরে রাখলে 6 বছর পরে তো আপনি নিঃসন্দেহে মিলিয়নিয়ার থাকবেন। তো সেই হিসাবে আচ্ছা মানে এটা একটা অন্যরকম লাইফ কিন্তু আপনার তৈরি হবে। দেখেন খালিদ ফারহান কেউ ছাড়াই যাওয়া সম্ভব। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আচ্ছা ও কিন্তু শুরু করছে ওর ইউনিভার্সিটি লাইফে এসে বা ইউনিভার্সিটির মাঝামাঝি, আর আপনি আপনার যে জায়গা থেকে শুরু করছেন। তবে এটা কিন্তু টাফ। টাফ কিন্তু কাজটা না, আপনি যে কাজটা করছেন সেটা টাফ না। টাফটা হচ্ছে কনসিস্টেন্সিটা ধরে রাখা, রেগুলারিটিটা ধরে রাখা, আপনার এখন যেই উৎসাহ উদ্দীপনাটা আছে এটাকে ধরে রাখা। আপনি আপনার পড়াশোনার পাশাপাশি এটা যদি নেক্সট 5 ইয়ার্স ধরে রাখেন, বিলিভ করেন আপনি একটা বুম হয়ে যাবেন। পজিটিভ সেন্সে বলছি। হ্যাঁ, জি এটা বিশাল আমি এটা, কিছু। হ্যাঁ তো এটা ধরে বিলিভ রাখতে করি হবে, কারণ ধরে আমি রাখতে হবে। আমি অলরেডি আমি মেপে নিয়েছি যে আমার 10 ইয়ার্স আমার হাতে সময় আছে। কারণ হচ্ছে ওই যে খালিদ ফারহান যে চিন্তা ভাবনা ছিল যে উনি 30 বছর পর্যন্ত পরিশ্রম করবে, দেন উনি রিটার্নে চলে যাবে। তারপর আমারও চিন্তা ভাবনা আছে যে মানে রিটার্নে যাওয়ার কথা না, বাট আমার চিন্তা ভাবনা আছে আমি ওই 10 ইয়ার্স এর ভিতরে যেমন আপনার মতো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। যেটা অলরেডি আমি ওই দিন রিসার্চ করে জানতে পারছি যে প্রায় ম্যাক্সিমাম যারা এখন এই সময়টাতে গিয়ে অনেক হাইলাইট হয়েছে, অনেক প্রতিষ্ঠান যেমন আপনারটা আমরা চিনতে পারতেছি, বিজয় স্কোপ একটা আছে, আর অন্যান্য যারা আছে সবাই কিন্তু এই সময়টাতে এসে আমরা তাদেরকে দেখতে পারতেছি যে না তারা একটা প্রতিষ্ঠান দাঁড় হয়ে গেছে। এবং তাদের পিছনের গল্পটা সেই 2010 সাল থেকে, মানে এই আশেপাশে আপনারটাও সেম, ওনাদেরটাও সেম, আরো অন্যান্য যারা আছে সবারটাই কিন্তু যে তখন কোনো থেকে একটা শুরু ফ্রিল্যান্সিং বিজনেসই ক্যারিয়ার থেকে। 5 to 10 ইয়ার্স হচ্ছে একটা বিজনেসের যৌবন আসার বিষয় আর কি। হ্যাঁ, 0 থেকে 5 ইয়ার্স হচ্ছে একটা ব্যবসার ধরেন আহ, যৌবনের আগের যে জায়গাটা আর কি। হ্যাঁ, কৈশোর, কৈশোর থাকে 0 to 5 ইয়ার্স। 5 to 10 ইয়ার্স হচ্ছে যৌবন। হ্যাঁ, এবং এখান থেকেই উত্থানটা তৈরি হয়। আর এটা লাগে, এই সময়টা লাগে, রাতারাতি এটা হয় না, কারোর ক্ষেত্রেই এটা হয় না। আপনি অ্যামাজনও দেখেন, 11 বছর তো স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে গেছে, লসের মধ্যে দিয়ে গেছে, তারপরে এখন পৃথিবী সেরা কোম্পানি হয়ে গেছে। হুম, এই যে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখেন, এক্সাম্পল নেগেটিভ জিনিস এখন তো পজিটিভ এক্সাম্পলে পরিণত হয়ে গেছে। ইবেলির বিষয়টা আপনি দেখেন। হ্যাঁ, লসে লসে যাইতে যাইতে 350 কোটি টাকা লসে চলে গেছে। কিন্তু তার যে বিজনেস প্ল্যানটা, অনেক সময় কি ওই যে আপনারা কিন্তু, আমি অলরেডি যেটা বললাম ইবেলির ক্ষেত্রে তাই কিন্তু করছে, যে আপনি ইনকাম করতেছেন এবং আপনি একটা পজিটিভ ব্র্যান্ডিং এস্টাবলিশ করার জন্য ট্রাই করতেছেন। ইবেলি কিন্তু এটা করতে পারছে যে তারা লসের মধ্য দিয়ে থাকলেও তাদের বিজনেসের যে প্ল্যান, এইটার যে উপস্থাপনা, তারা এনিহাও যমুনা গ্রুপকে বুঝাইতে সক্ষম হয়েছে যে মিডিয়া যা মনে করতেছে, প্রশাসন যা মনে করতেছে তা না, আমার প্ল্যান হচ্ছে এইটার মাধ্যমে এই হওয়া সম্ভব এভাবে যদি আগাই। এই প্ল্যানটা খাইছে বিদায় তো যমুনা গ্রুপ ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, তাই না? তার মানে তার ভিশন কিন্তু ক্লিয়ার, তার স্ট্র্যাটেজি, তার ফানেলিং বলেন, তার গোল বলেন, এভরিথিং কিন্তু তার কাছে ক্লিয়ার, এবং এইটা সে অন্যের কাছে শেয়ার করে কিন্তু অন্যের মধ্যেও তার এই ধ্যান ধারণাটা ছড়াই দিতে সক্ষম হয়েছে। এটাই কিন্তু বিজনেস। এই জায়গাটা তো যেতে একটু সময় লাগে। আজকে সে 1000 কোটি ওদের- পাইছে, হে যদি প্রথম 6 মাসের মধ্যে চাইতো, তারে কেউ 100 কোটি কেন, মানুষ 1 কোটিও দিত না, দেয়ও তো নাই। দিছে নাকি এতদিন? কেউ তো দেয় নাই। এখন কিন্তু সেটা একটা অবস্থার মধ্যে যাচ্ছে। ইবেলিকে আমরা এখন কিন্তু মানে অন্যান্য যে কোনো ব্যবসার যেটা 5 ইয়ার্স,
ইবেলির এই 2-2.5 বছরে কিন্তু 5 ইয়ার্স এর সমান হয়ে গেছে, কারণ তাদের ইফোর্টটা ওই লেভেলের ছিল, গ্রোথটা ওই লেভেলের ছিল। এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু এটা কিন্তু ওদের জেনারেল বলা যায় না, তাই না? যেভাবেই তারা স্যার, করুক, ওদের পলিসি করে। হ্যাঁ, মানে বলেন। আমরা গতানুগতিক যে বিষয়টা দেখি যে বিজনেসে সবাই ব্র্যান্ডিং এ ফোকাস করে, দেন সেলসটা তারা এনশিওর করে। এইটা দারাজ বা এটা হচ্ছে আমরা যারা দেখি, বাট ইবালির ক্ষেত্রে সেটা ভিন্ন। ইবালি বিষয়টা যেভাবে ধরছে যে তাদের অ্যাওয়ারনেস বিল্ড করা এবং যাতে মানুষের মাথায় থাকে ইবালি যে একটা কোম্পানি আছে বা ইবালি যে একটা ই কমার্স প্রতিষ্ঠান আছে, এটার জন্য তারা প্রতিনিয়ত যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছে, আমার মনে হয় না অন্য কেউ ইনভেস্ট করে নাই এটা অ্যাডভার্টাইজমেন্টের একটু জন্য। এক্সেপশনাল। আর আমরা থার্ড ওয়ার্ল্ড, তো অনেক সময় এক্সেপশনাল কোনো কিছু অ্যাকসেপ্ট করতে আমাদের সোসাইটিতে একটু সমস্যা হয়, একটু সময় লাগে আর কি। বাট হয়, হয় না যে তা না, সবই এখানে হয়। যেমন আপনি রিসেন্ট 2-4 দিন যাবত আহ, বাংলাদেশ ব্যাংকের একটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মনোভাবও কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ। হ্যাঁ, জি জি। এটা এর মানে এই না যে রাতারাতি অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু নেগেটিভ তো ছিল। নিষিদ্ধ থেকে যদি একটু পজিটিভ মেন্টালিটির দিকে আসে, তাহলে আর কিছুদিন লাগবে এটারে পূর্ণাঙ্গ পজিটিভের দিকে যাইতে। এবং তারা যখন বারবার এরকম কিছু পজিটিভ জিনিস দিবে, গভর্নমেন্টও একসময় ফিল করবে যে না, এটারে অ্যাপ্রুভাল দিয়ে দিই। তা সকল বিষয়েরই কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়, কারো একদিনে হয়, কারো 100 দিনে হয়, একটু সময় লাগে। আমরা থার্ড ওয়ার্ল্ডের মানুষ, আমাদের একটু বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। ইনোভেটিভ কোনো জিনিস আহ তো এটা মেইন ইস্যু না, আমাদেরকে আমাদের কাজগুলা চালাই যেতে হবে আর কি। জি স্যার। তা এখন আপনি কি কি বিষয়ে ফোকাস করতেছেন, নাকি ক্লায়েন্টের কাজের প্রেসারে একবারে ওইটার উপরেই? না স্যার, না স্যার, আমি আসলে আমি যেটা ফিল করতেছি, আমার আসলে আসলে নিজের একটা সাইড নিয়ে কাজ আগে করা উচিত ছিল, তারপরে গিয়ে মাঠে নামা উচিত ছিল। কারণ আমি এখন যা বুঝতেছি, যেসব কাজগুলো আসতেছে ফুল সাইটের এসিও, দেন হচ্ছে ব্যাকলিং সার্ভিসের এসিও গুলো, তো আসলে গেস্ট পোস্টিং জন্য বা হচ্ছে যে কোনো সাইটের জন্য করতে হলে ব্যাকলিং এর লিস্ট লাগে। তো আমি অনেককে বললাম, ভাই আমাকে লিস্টটা দেন, আমার তো এখন সাইট নেই যে আমি ট্রাই করব। তো অনেকেই দেয় নাই, দিতে চায় নাই। হ্যাঁ স্যার, অনেকেই তো বুঝতে পারতেছেন এটা 6 মাস 1 বছর লেগে গেছে ওনাদের লিস্টটা তৈরি করতে। ওনাদের এখানে পরিশ্রম অনেক দিতে চায় না অনেকে। তো এমন আর কি যে আমি অনেক গেটে ঘুরতে বার করছি কিভাবে কি করা যায়। আর ক্লায়েন্টেরও তেমন ওই যে গেস্ট পোস্টের জন্য বাড়তি পেমেন্ট করেন, তো ওইখান থেকে আপনার সবকিছু ম্যানেজ করতে হয়। রাইটার দেন হচ্ছে গিয়ে গেস্ট পোস্টের জন্য তাদেরকে ফি করতে হয়। অনেক 2-3 জনের সাথে কথা বলছি, প্রত্যেকটা গেস্ট পোস্ট $35 $40 করে চার্জ করে। আর হচ্ছে গিয়ে ওনাদের ডোমেন অথরিটি যেটা, তো আমরা তো জানি যে ডোমেন অথরিটিটাকে যদি আমরা হোয়াইট হ্যাট মেথডে ইনক্রিজ করতে যাই তাহলে ওটা একটু সময় লেগে যাবে। আর যদি আমরা ব্ল্যাক হ্যাট ইউজ করি তাহলে অল্প কয়েকদিনে কিন্তু ডোমেন অথরিটিটা ইনক্রিজ হয়ে যায়। যেমন আমি একজন পাকিস্তানের সাথে কথা বলছিলাম, $30 তার সাথে কথা হয়েছিল, সে মাত্র 20 দিনে 28 যে রেটিংটা আর 24 আছে মজ দিয়ে, তো ওটাকে সে 50+ করে নেবে। তো আমি দেখলাম যে আসলে কিভাবে করে, ইউটিউবে গিয়ে দেখার পরে দেখলাম যে তারা ওয়েব 2.0 করে, সেখানের ভিতরে তারা আপনার নু বলে অনেকগুলো ব্যাকলিং দেয় এবং কন্টেন্টও খুব যে একটা ভালো তা কিন্তু না, একদমই পুয়ার কন্টেন্ট। সবকিছু মিলে এটা পেনাল্টি খাওয়ার চান্সেস থাকে আর কি। ক্লায়েন্ট ক্ষেত্রে স্যার এটা বুঝাতে পারি না, এটা আসলে অল্প কয়েকদিন আসবে না হোয়াইট হ্যাট মেথড ফলো করলে। আর হচ্ছে কি স্যার তার ফার্মেসি, তো অলরেডি গুগল হেলথ ফার্মেসি এগুলো একটু অন্য চোখে দেখে। সব মিলিয়ে স্যার একটা বাজে অবস্থা আর কি এই সাইটের উপর। এখানে আপনি যে কয়েকটা বিষয় বললেন, এর মধ্যে শেষেরটা ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে ফার্মেসিটাকে অন্য চোখে দেখে ততক্ষণ পর্যন্ত যখন এইটা যে একটা ফার্মেসি, এটা যে একটা অথেন্টিক বিজনেস, এটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারেন। অথরের যেই আর কি, হ্যাঁ, এর একটা অ্যালগোরিদম মতো আছে, তাই না? যে জি অথর স্যার। কে, অথর এক্সপার্ট কিনা। তাইলে এই বিষয়ে ওরা যেহেতু ফার্মেসি, ওদের তো নিশ্চয়ই ওই ধরনের লাইসেন্স বা ওই ধরনের বিষয় আছে।
এই বিষয়গুলা যদি সাইটে যদি ইন্ট্রোডিউস করা যায়, অ্যাবাউটে হোক বা যদি আর্টিকেল হয় আর্টিকেলের নিচে ইয়েতে হোক, যে কোনো ভাবেই যদি এটাকে অ্যাড্রেস করা যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুব মেজর ইস্যু হবে না। আর হচ্ছে প্রত্যেকটা ওদের যে কোনো সাজেশন, ওদের যে কোনো প্রোডাক্টে আসলে এই এক্সপার্টস এরা এটা প্রুফ করেই যাইতে হবে। আদারওয়াইজ শুধু গুগল কেন, এটা তো জেনারেল মানুষের জন্য। আমি যদি করোনার ওষুধ মানুষকে দিতে থাকি আর কি সাজেশন, তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা সুনিশ্চিত, তাই না? তো এই কারণে আপডেটটা গুগলের সেন্সটা ঠিক আছে। আপনি লিঙ্ক বিল্ডিং যেটা করবেন, অন্যের কাছে আপনি লিস্ট খুঁজতেছেন, এটা কিন্তু আমি খুব একটা ওয়াইজ ডিসিশন মনে করি না। এর কারণ হচ্ছে যে অন্য যে লিস্টটা তৈরি করছে 6 মাস 1 বছর আগে, আজকে সেই লিস্টটা আপনি যদি তার কাছ থেকে নেন, নেওয়ার পরে এটার কিন্তু গ্যারান্টি নাই যে 1 বছর আগে যেটার ধরেন র্যাঙ্ক 20 ছিল বা 50 ছিল, সেটা এখনো 20 আছে কিনা 50 আছে কিনা এটা কিন্তু সুনিশ্চিত না। ইভেন অনেক সাইট এমন হইতে পারে যে এক্সপায়ার হয়ে গেছে, সেটাও হইতে পারে। তো অন্যের কাছ থেকে লিস্ট সংগ্রহ করে কিছু একটা করার যে বিষয়, এটা কিন্তু কখনোই ওয়াইজ না। এটা প্রতিনিয়ত এসইও কিন্তু প্রতিনিয়ত আপ টু ডেট হওয়ার যে বিষয়, সেটা তো এখানে লাগে। আপনারা তো এটা আমি বারবার এটা বলছি, বা আপনার স্টাডিও নিশ্চয়ই তাই বলে। তো সেইখানে আপনার যেটা করতে হবে যে যখন যে ক্লায়েন্ট আপনি পাচ্ছেন, ওই ক্লায়েন্টের সাইট ওই নিশ অনুযায়ী কিন্তু আপনাকে লিস্টটা বিল্ড করতে হবে। হ্যাঁ, এখন আপনি লিস্ট বিল্ড করবেন কিভাবে? সার্চ অপারেটর যে আছে আমাদের, এই অপারেটর গুলা ব্যবহার করে কিন্তু ওই রিলেটেড ব্লগ গুলা, ওই রিলেটেড সাইট গুলা, এগুলা খুঁজে বের করতে হবে। অথবা কিছু লিঙ্ক বিল্ডিং এর কিছু পেইড সার্ভিসও কিন্তু আছে। সেইখানে আপনি যদি যান, ওই ক্যাটাগরি আপনি যখন চুজ করবেন, ওই ক্যাটাগরি রিলেটেড কোন কোন সাইট লিঙ্ক দিতে রাজি আছে, সেটারও কিন্তু লিস্ট আপনি সেখানে পাবেন। অর্থাৎ পেইড ফ্রি হোক যেটাই হোক, স্পেসিফিক হইতে হবে। এখন মনে করেন, দেখেন বিষয়টা কি দাঁড়াবে, যে আপনি মনে করলাম যে 5,000 সাইটের একটা লিস্ট আপনি বানাইছেন, 500 সাইটের একটা লিস্ট আপনি বানাইছেন কিসের উপরে? এই এই ফার্মেসি টাইপের বা মেডিকেল রিলেটেড, ড্রাগ রিলেটেড সাইটের। এখন আমি একটা ক্লায়েন্ট পাইলাম সেই ক্লায়েন্ট হচ্ছে, মনে করেন হচ্ছে সেই ক্লায়েন্ট হচ্ছে আইটি রিলেটেড বিজনেস করবে, তার তার ওয়েবসাইট হচ্ছে এইটা। তাহলে আমি যদি এখন ইয়াসিন ভাইকে নক দিয়ে বলি যে আপনার যে লিস্টটা আছে আমাকে দেন, ইয়াসিন ভাই যদি আমাকে ওই লিস্ট দেয়, আর আইটি রিলেটেড ওয়েবসাইটের জন্য এই মেডিকেলের লিস্ট দিয়ে যদি আমি লিংক বিল্ড করি, তাহলে আলটিমেটলি আমি কি ক্ষতিগ্রস্ত হবো না লাভবান হবো? আপনার কি মনে হয়? আপনার অভিজ্ঞতা বা অবশ্যই আপনার ক্ষতিগ্রস্ত স্যার। ট্রেনিং কি বলে? ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত স্যার, হবো তো। হ্যাঁ, কারণ এই মেডিকেলের লিস্ট তো আমার আইটির ক্ষেত্রে কোনো কাজে আসবে না। এই কারণে জি স্যার। ওই মানে কারো কাছ থেকে রেডিমেড জিনিস সংগ্রহ করার যেটা, এটা ওয়াইজ না। ইভেন আজকে যে লিস্ট আপনি বিল্ড করবেন, আজকের থেকে 1 বছর পরে আবার এই সেম এই লিস্ট দিয়েই আপনি আরেকজন ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, সেটাও ওয়াইজ না। তৎকালীন সময়ে এই লিস্টটা আপনার স্টার্টিং পয়েন্ট হইতে পারে, যাচাই বাছাই করে কিছু বাদ দিবেন, কিছু নতুন অ্যাড করবেন, তখনকার সময়ে বেস্ট 500 আরেকটা লিস্ট আপনাকে বিল্ড করতে হবে। এখন বিষয় হচ্ছে যে এই লিস্ট বিল্ড আমি কি নিজের খরচে করতেছি বা নিজের শ্রম দিয়ে খালি করতেছি? তাও তো না। ধরেন ক্লায়েন্ট আপনাকে $400 নিয়োগ করছে, তো এর মধ্যে কি এটা এই দায়িত্বটা আপনার আছে না, যে আপনাকে ক্লায়েন্টকে সঠিক লিঙ্ক গুলা দেওয়া, তাহলে সঠিক লিস্টটা বিল্ড করা। আবার আরেকটা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, তখন ওই ক্লায়েন্টও কি আপনাকে পেমেন্ট করবে না? তাহলে ওই সময় তার ওইখান থেকেই একটা অংশ দিয়া এই লিস্টটাকে আরো আপডেট করা। ইভেন আপনার যদি লিঙ্ক বিল্ডিং এর বা লিস্ট বিল্ডিং এর জন্য টাকা বরাদ্দ না থেকে থাকে তার, তা আপনি ওখানে ডিমান্ড করেন। মানে আপনার যে বাজেট থাকবে, বাজেটের মধ্যে একটা অংশ আপনি রেখে দেন, $100 $150 $200 মাসে, যে আমি এটা লিঙ্ক বিল্ডিং এর লিস্ট বিল্ডিং বা এগুলা কাজের জন্য আমি এই টাকাটা চার্জ করছি। তাইলে হবে কি, দেখবেন কোনো সমস্যা নেই। মানে আপনি যা সময় দিচ্ছেন, যে যে কাজ আপনি ক্লায়েন্টকে দিবেন, প্রত্যেকটার বিপরীতে আপনি চার্জ করবেন, বা আপনার বাজেটটা ওইরকম থাকতে হবে আর কি, যে $400 মধ্যে এই কাজের জন্য আমি এতটুকু, এই কাজের জন্য এই কাজের জন্য এতটুকু এতটুকু করতেছি। তাহলে দেখবেন নিজেই ভালো ফিল করবেন যে না, আমি তো এটার জন্য টাকা নিছি, আমি করবো না কেন। হ্যাঁ, এটা করতে হবে। আপনি লিস্ট আপনি বিল্ড করেন, অন্যের উপর ডিপেন্ড করেন না, স্যার অপারেটর আমি গুলা ওই ব্যবহার অলরেডি করেন। আপনি যেভাবে দেখাইছিলেন, গুগল থেকে সার্চ করে বের করে
আমি তাদের লিস্ট গুলো আগে নিয়েছি, দেন ম্যানুয়ালি ওইখানে গিয়ে গিয়ে কাজগুলো করতেছি, যে নো ফলো কে নো ফলো দিচ্ছে, কে ডু ফলো দিচ্ছে, হ্যাঁ, ওগুলো আমি নোট করতেছি আর কি। এখন আপনি এটা নোট করে আপনি লিস্টটা করেন। যদি আপনি দেখা যায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাহলে ধরেন আপনার পরিবারে যদি ছোট কেউ থেকে থাকে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যদি কেউ থাকে, এরও যদি বলেন, ধরেন আপনি এক গাদা লিস্ট বের করছেন, বের করে এবার বলছেন যে তুমি এটা বসে বসে তোমার পিসি দিয়া অমুক সাইটে যাইয়া এটার র্যাঙ্কটা চেক করবা, অমুক এইভাবে যাইয়া ডুফলো না নোফলো চেক করবা। সবাই ইন্ডিভিজুয়ালি সবগুলা চেক করবে, চেক করে করে সে আপ টু ডেট ডাটাটা এক্সেল শিটের মধ্যে ধরেন বসাবে। তো এইটা একটা কাউকে দিয়ে যদি করায় নিয়ে আপনি তাকে 5,000 টাকা পেমেন্টও করে দেন, আপনার সময়টা বেঁচে গেল। বুঝছেন আপনি? কারণ আপনি তো এটার জন্য ক্লায়েন্টের কাছে চার্জ করতেছেন। মানে আপনার সময় থাকলে আপনি করেন, না হইলে কাউকে দিয়ে করায় নেন। এটা কাজের অংশই, এটা মানে কাজের বাইরে না। মানে জি আমার স্যার। এটা বুঝতে পারছেন কিনা মেসেজটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটাও একটা আরেকটা, গুরুত্বপূর্ণ কাজ। হুম। জি স্যার, আমি কিছু নোট করছি যেগুলো আজকে আপনার সাথে শেয়ার করার, যেমন হচ্ছে ই কমার্স সাইটের এসইও প্ল্যান, ই কমার্স সাইটের ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি, কর্পোরেট সাইটের সি প্ল্যান, জেনারেল ব্লগ পোস্ট, ওইটা তো করা যাবে, সমস্যা নেই। ই কমার্স মার্কেটিং প্ল্যান স্ট্র্যাটেজি, সেলস ফানেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি ফর ক্লায়েন্ট সার্ভিস, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যানিং, মানে কন্টেন্ট প্ল্যানিংটা হচ্ছে কখন কাস্টমার এঙ্গেজ করা যাবে, ওটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ফানেলের ভিতরে পড়ে যায়। হুম। আপওয়ার্কে আপনি কিভাবে বিট করেন এবং কাজ করেন? আপওয়ার্কে আমার খুব একটা বাজে অবস্থা। বাংলা, মানে বাংলা ব্লগের জন্য যে মার্কেটিং বা বিজনেস মাইন্ড, ওই বিষয়ে একটু ধারণা নেওয়ার জন্য আর কি। আচ্ছা, আপনি আপনার যে টপিকস গুলা বললেন ই কমার্স রিলেটেড বা ইয়ে রিলেটেড, আমি কিন্তু আপনারা একবার নোট দিয়ে বলছিলাম যে কি কি বিষয় আছে ওই বিষয়গুলো আমার সাথে শেয়ার করেন ঈদের সময় মেবি। আপনি অবশ্যই এই বিষয়গুলো আমাকে দিয়ে দিবেন, কারণ এখানে এমন কিছু টপিকস আছে যে টপিকস গুলো আসলে আমি আহ, মুখে একটা ঠাস করে একটু বলে দিলাম, কিন্তু এটা নিয়ে আরো ডিটেইলে বুঝায় বলার প্রয়োজন আছে আর কি। হ্যাঁ, তো সেই আচ্ছা জায়গায় স্যার। এগুলো নিয়ে আমি প্রয়োজনে কিছু ভিডিও মেক করে দেবো না বা কিছু রিসোর্স আপনার সাথে শেয়ার করবো না, তাহলে আপনার জন্য সহজ হবে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আহ, বাংলা সাইটের জন্য যে বিষয়টা আপনি আমাকে যখন বলছিলেন যে ব্লগটা করবেন, আমি কিন্তু আপনাকে একেবারে শুরুতেই, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে বলছি যে কমার্শিয়ালি করার চিন্তা থাকলে বাংলায় করেন না, ইংরেজিতে করেন। আর ব্র্যান্ডিং এর জন্য বা প্রচার প্রচারণার জন্য বাংলায় আপনি করতে পারেন, এটা কিন্তু আমি অলরেডি বলছি। এর কারণ কি, বাংলায় কোনো একটা ব্লগ অথবা এই যে আমার ডিজিটাল খবর, হ্যাঁ, বাংলায় কোনো একটা ব্লগ পত্রিকা, বাংলার মাধ্যমে যে কোনো কন্টেন্ট আপনি অনলাইনে যেটা করবেন, এখনো তো বাংলাদেশে ধরো গুগলের মানুষ যখন সার্চ করে তখন তো বাংলায় কেউ সার্চ করে না। আপনি তো নিশ্চয়ই বাংলা ফন্ট খুলে তারপরে লিখে সার্চ করেন না, তাই না? সবাই কিন্তু জি। বাংরেজি যেটা বলে, ইংরেজির মধ্য দিয়ে বাংলা অথবা ইংরেজি এভাবে লিখেই কিন্তু মানুষ সার্চ করে। এখন আহ গুগলের যেই অ্যালগোরিদম সম্পর্কে আপনার যতটুকুই স্টাডি করা হয়েছে, সেখানে গুগল কি কি দিয়ে খুঁজে বের করে, কিওয়ার্ড দিয়ে খুঁজে বের করে, টাইটেল দিয়ে বের করে, ইউআরএল এ বিষয়টা দিয়ে বের করে। তো ওইখানে কি বাংলা আর্টিকেলের ক্ষেত্রে আমরা কি ওইখানে ওই টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন যে নীতি ওইটা কি আমরা মানতে পারি বা মানা যাচ্ছে? আমি আমার চোখে পড়ছে আপনাকে কোশ্চেন করতেছিল, দেখলাম হচ্ছে ইন্টার্নশিপ ওই মেসেজ গ্রুপে মেবি সাজ্জাদ, যে ইউআরএলটা এরকম কেন, ইউআরএল। ইউআরএলটা হ্যাঁ, এরকম জি কেন? স্যার। তা আপনি বলতেছিলেন যে বাংলার ক্ষেত্রে আসলে এটাকে কিছু করার নাই। কথা তো সত্যি, কারণ আপনি এইরকম একটা ইউআরএল কে গুগল কি র্যাঙ্ক করবে, এরকম একটা ইউআরএল থেকে গুগল কি তথ্য নেবে, বোঝার চেষ্টা করে। না স্যার, তো সে, স্যার, স্যার, হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, একটা বলেন। মিস্টেক আছে। মানে ইউআরএলটা সাইটে যখন যাব তখন ঠিক হয়ে যাবে, বাট এই ইউআরএলটা যখন শেয়ার করতে যাব তখন এখানে গিয়ে অন্য একটা সমস্যা হবে আর কি। মানে আপনি যখন একটা কারণ মেসেজ করতে যাবেন বা হচ্ছে গিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তখন এই ইউআরএলটা আর থাকবে না আর কি, ওটা হ্যাঁ, অন্য এই যে ভেঙে যাবে আর থাকলো কি। না, ধরেন আপনার ইংরেজি একটা ব্লগ, আপনি এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন বা আপনি কোরাতে শেয়ার করলেন, সেখান থেকে ক্লিক করে আসা মানুষ আপনার সাইটে আসলো, এই একটা ভিজিটর বা এই একটা ক্লিকের একটা পজিটিভ ভ্যালু আছে কিনা? হ্যাঁ, আছে কিন্তু, কিন্তু আপনি এটা যখন শেয়ার করতেছেন বাংলাটা, সেইখান থেকে তো আপনার ইউআরএল টিউরএল দিয়ে কিছু বুঝাই যাচ্ছে না, হ্যাঁ, যে এটা কিসের কি, হ্যাঁ, বুঝার কিন্তু সুযোগ কম। তো
আর আরেকটা যেটা বলছি যে গুগল তো মিলায় হচ্ছে মানুষ যা লিখে সার্চ করে ওইটার সাথে মিলায়। এখন হয় ওইটা অথবা ওইটার সিমিলার কিছু। এখন বাংলার ক্ষেত্রে আপনি বাংরেজি অথবা ইংলিশ দিয়ে লেখার পরে ওইটার সিনোনিম কি বাংলায়, এই টেকনোলজি কিন্তু গুগল অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু করছে। হ্যাঁ, যে এটার বলে যে ট্রান্সলেট করে তারপরে এটার মিনিং এর সাথে মিলানো, এই জায়গায় কিন্তু গুগল আসছে। কিন্তু এটা এতটাই বিগিনিং অবস্থায় আছে যে এখনই কিন্তু এটার থেকে অনেক বড় রেজাল্ট আমরা প্রত্যাশা করব এটার সুযোগ কিন্তু খুব একটা নাই। আমি আপনারে যেই জায়গায় ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা দিতে চাচ্ছি যে বাংলা সাইটের উপরে এখন এসইও করার মাধ্যমে আপনি অনেক ভালো রেজাল্ট তৈরি করবেন, এটা আসলে প্র্যাকটিক্যাল না। আগে আপনি এটা মাথায় নেন, দেন আপনি করবেন, কিছু কিছু কাজ করবেন, করবেন না যে তা না। তাহলে পত্রিকাগুলা কিভাবে ভিজিটর নেয় বা অন্যান্য সাইটগুলা কিভাবে নেয়? আজকের থেকে আরো 2, 4, 5 বছর আগে বা 7 বছর আগে আমি যেই সকল বাংলা ব্লগ গুলা দেখছি, বিলিভ করেন অনেকগুলা ব্লগ আমি নাম বলতে পারবো যেগুলারে পরবর্তীতে আমি দেখছি ওই সময় অনেক জনপ্রিয় ছিল, আর কন্টিনিউই করে নাই। যেমন ব্লগার মাসুদুর রশিদ, তার নাম আপনি শুনছেন কিনা? হ্যাঁ, না স্যার। ওর কিন্তু অনেক বড় মানের ব্লগার। হ্যাঁ, তো তাদের একটা ব্লগ ছিল আর্ন ট্রিক্স, নামটা কত সুন্দর দেখেন, earntricks.com। আমি রিসেন্টলি ওই ব্লগটাতে যাই দেখলাম হচ্ছে গিয়া ওইটা এক্সপায়ার হয়ে গেছে, তারা রিনিউও করে না। মানে এতটাই এটা অবহেলার জায়গায় আসছে কেন? কারণ হচ্ছে এই বাংলা ব্লগটা তো তাকে কোনো মনিটাইজেশন দিচ্ছে না, তাকে ওভাবে অর্থ দিচ্ছে না। আরো এরকম বহু ব্লগ আছে যেগুলো হচ্ছে গিয়া তারা খুব ভালো মনিটাইজেশন করতে পারে না, বিধায় একটা সার্টেন টাইম পর হচ্ছে এটা মুখ থুবড়ে পড়ে। হ্যাঁ, পত্রিকাগুলা কি করে? পত্রিকাগুলা তো আসলে তারা করে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে পত্রিকা আপনি দেখবেন হচ্ছে যে তাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুকের যে পেজ গুলা থাকে এগুলো হিউজ লাইক অথবা হিউজ গ্রুপের অডিয়েন্স থাকে, এবং ওইখানে তারা শেয়ার করে এবং বুস্ট করে। কিন্তু আমি নিজেও করছি কয়েকটা পত্রিকার বুস্টিং, আমার প্রতিষ্ঠান দিয়ে করাইছে অনেকে, যে তারা যখনই নিউজ হয় ধরেন দিনে 5-7টা, দিনে মিনিমাম 5 থেকে 7টা পোস্টকে তারা বুস্ট করে। হয়তো আজকে দিনে 50টা নিউজ আসছে, এর মধ্যে যেগুলা একটু ভাইরাল হওয়ার মতো বা যেগুলার একটু ডিমান্ড বেশি আছে মনে করে এগুলাকে ওরা বুস্ট করে। তো এই বুস্ট করে কিন্তু ভিজিটর এর মধ্যে পাঠায়। এখন দেখা গেল ধরেন $5 বুস্ট করছে, কিছু তো আবার যে গ্রুপ থেকে এক্সপ্রেসের থেকে আসছে, সেখান থেকে আবার অ্যাডসেন্সের বিজ্ঞাপনেও কিছু ক্লিক আসছে, এবার যে দেখা গেছে $5 খরচ হয়েছে, হয়তো $10, $15, $20 বা $50 আসছে। এইভাবে করে তারা ক্যালকুলেশন করে হচ্ছে এই বিষয়টা ইনভেস্টমেন্টটা করে। আরেকটা বিষয় হচ্ছে শুরুতে অ্যাডসেন্স থেকে যদি নাও আসে তারপরেও পত্রিকাগুলা চলতে পারে। কেন? কারণ হচ্ছে তাদের কিন্তু লোকাল কিছু বিজ্ঞাপন আছে। আপনি প্রথম আলোতে যেহেতু অ্যাডসেন্স পাওয়া টাফ হয়ে যায়, কিন্তু বিজ্ঞাপন আছে, বাংলা লিংকের বিজ্ঞাপন আছে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আছে। বড় বড় সবারই কিন্তু লোকাল বিজ্ঞাপন আছে, এগুলা বিজ্ঞাপনে ওরা হিউজ চার্জ করে। হিউজ বলতে হিউজ, মনে করেন লাখ টাকার উপরেও চার্জ করে, এরকমও আছে। আবার 10-20 হাজার তো খুব সহজেই চার্জ করে। স্পট কিন্তু হিউজ, অনেক স্পট, একটা পত্রিকার বিভিন্ন জায়গায় হয়তো 30-40টা স্পট। আমার তৈরি একটা পত্রিকা ছিল, আমি ক্লায়েন্টের জন্য তৈরি করা, কর্পোরেট সংবাদ.com। এই পত্রিকা প্রায় 100-র উপরে বিজ্ঞাপন ইউজ করতো। হে প্রায় 8-9 লাখ টাকা আয় করতো। এটা হচ্ছে 2017, হ্যাঁ 16-17 সালের কথা বলতেছি। তখনই 8-9 লাখ টাকা আয় করতো। চিন্তা করতে পারেন আপনি, 100-র উপরে বিজ্ঞাপন, ব্যাংকের সিরিয়াল বিজ্ঞাপন, বিভিন্ন ব্যাংকের, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইন্স্যুরেন্স, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। কর্পোরেট সংবাদ.com, আমার মনে হয় যে আমি গত 6 মাস 1 বছর যাবত এটাতে এখন ঢুকি নাই রিসেন্টলি, কিন্তু আমি নিশ্চিত আপনি যদি আজকেও যান গেলে দেখবেন হচ্ছে মিনিমাম হিউজ বিজ্ঞাপন, আপনি বিরক্ত হয়ে যাবেন এত বিজ্ঞাপন। ওই ভদ্রলোকের হচ্ছে সোসাইটিতে একটা পজিটিভ অবস্থান আছে, যিনি এটার মালিক, এবং তার একটা রিলেশন আছে, যে কারণে সে প্রচুর বিজ্ঞাপন পায়। সবাই কিন্তু আবার এটা পায় না। এখন এই লোকাল থেকে এত পরিমাণ বিজ্ঞাপন সে কালেক্ট করতে পারে, বা বড় বড় এরা এটা করে, কিন্তু আপনার স্টার্টিং এ তো আর আপনি এটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ লোকালি বিজ্ঞাপন মানুষে পায় কিভাবে, এটার যে থিওরি ওইটা বুঝেন। এটা পায় হচ্ছে ধরেন আপনার সাইট মধ্যে যদি ডেইলি ধরেন 5,000 ভিজিটর আছে, তাহলে মাসে কত 1.5 লাখ ভিজিটর আছে। এইটা দেখাইতে হবে কি দিয়া?
জেনারেলি আপনাকে বললে আপনি কিভাবে দেখাবেন যে আমার সাইটে এত ভিজিটর আছে? আপনি গুগল গুগল অ্যানালাইটিক্স এর ডাটা অ্যানালাইটিক্স। দেখাবেন, অ্যানালাইটিক্স এর জি। ডাটা দেখাবেন, তাই না? তারপর গ্রুপ আনফরচুনেটলি, দেখাবো। আনফরচুনেটলি বাংলাদেশি যেই কোম্পানিগুলো বিজ্ঞাপন করে, তারা গুগল অ্যানালাইটিকের চেয়েও আপনার সাইট অ্যালেক্সাতে র্যাঙ্কিং এ কত আছে এইটা বিবেচনা করে বেশি। এটা একটা ভুয়া মেট্রিক্স আমার হিসাবে। কারণ এটা তো অ্যালেক্সা, হ্যাঁ অ্যামাজনের ওই অ্যালেক্সা আর কি। তো এটা এটা মানে মেট্রিক্সটাকে আমি ডিরেক্ট বুয়া বলতেছি না, কিন্তু এই যে আমাদের সোসাইটিতে যে চিন্তাটা যে অ্যালেক্সায় থাকতে হইব তাইলে আমি এটা অ্যাকসেপ্ট করব, এটা একটা চিন্তাটা বুয়া আর কি। তাইলে কারণ হচ্ছে অ্যালেক্সার মেট্রিক্সটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই আমার হিসাবে, কিন্তু এখানে দেয়। এখন তাইলে আপনি গুগল অ্যানালাইটিক্সেও আপনার ভালো অবস্থান, কিন্তু অ্যালেক্সাতে ধরেন আসে নাই ওই পরিমাণ ভালো অবস্থান, তাইলেও আবার আপনি বিজ্ঞাপন পাওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে। ডেইলি 5,000 ভিজিটর অর্গানিক ভাবে নিয়ে আসা, এটা আপনি কিভাবে আনবেন? কারণ আপনার র্যাঙ্ক করা, বাংলা পত্রিকা ইংরেজি দিয়ে র্যাঙ্ক করা তো পসিবল না। আবার যদি আপনি কোনোভাবে ধরেন কিওয়ার্ড স্টাফিং করে বা কিছু ইংরেজি আর্টিকেল দিয়ে টিএসি করে আপনি যদি র্যাঙ্ক করানো, তাহলে ইংরেজি আর্টিকেল র্যাঙ্ক করা ক্লিক করে এসে দেখবে মানুষ বাংলা পত্রিকায়, তাহলে তো আবার প্রতারিত হবে। হ্যাঁ, এক পর্যায়ে গুগলকে রিপোর্ট করে দিবে। তো সব মিলায় আসলে আপনার বাংলার এটা এসইউর জন্য, এসইউ করে বাংলা পত্রিকা আমি বিশাল কিছু করবো, এটার থেকে অ্যাডসেন্স বা এক্সওয়াইজি দিয়ে খুব ভালো ইনকাম তৈরি করব, এইটা যদি আপনার মডেল হয় আর কি, এই মডেলটাকে আমি ডিসকাস করি। কিন্তু আপনি এরকম ব্লগ চালান কিসের জন্য? আপনার ব্র্যান্ডিং এর জন্য। আপনি এগুলো যে দিচ্ছেন এতে অনেক লোকাল ক্লায়েন্টও আপনি পাওয়ার একটা সুযোগ থাকবে, বা আপনার যদি আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে বা মনের খোরাক হিসেবেও আপনি বলতে পারেন, এই আঙ্গিকে আপনি চিন্তা করতে পারেন। কিন্তু এমন কোন রকেট সায়েন্স প্ল্যান আমি আপনাকে দিতে পারবো না যেটা দিয়ে আপনি বাংলা সাইট দিয়ে বিশাল বিজনেস করবেন। হ্যাঁ স্যার, আমাদের যেটা ইয়ে ছিল যে সত্যি এখন বলি আপনাকে, আমাদের যে প্ল্যানটা, মানে আমাদের যে স্ট্র্যাটেজিটা কাজ করে এখানে, ফার্স্ট অফ অল হচ্ছে যে টেক ওয়েফার, বুঝছেন? এই যে এটাকে আমরা ব্র্যান্ডিং করার একটা চিন্তা ভাবনা করছিলাম, যে এখান থেকে আমরা ওই যে আপনি চিনবেন বিজনেস ইনসাইডার বিডি, ওনারা যে প্রতিবেদন গুলো করে বিভিন্ন টাটা কোম্পানি, দেন হচ্ছে গিয়ে অ্যামাজন কেন উত্থান পতন, তারপর অন্যান্য কোম্পানি টেক জায়ান্টরা যেভাবে কি কি হয়েছে। তো আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা যে একটা ইউটিউব চ্যানেলও চালু হবে, দেন হচ্ছে একটা বাংলা ব্লগও চালু হবে। তারপর এখান থেকে আমরা আমাদের একটা গ্রুপ কমিউনিটি তৈরি করব, ফেসবুক পেজটাকে হিউজ লেভেলে নিয়ে যাব। অলরেডি অনেকে কিন্তু আমাদের লাইক টেক করতেছে এবং আপনার ভিজিটরও যাচ্ছে প্রতিদিন। হয়তো যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে ইয়ে হবে। তো আমাদের ইনকামটাকে আমরা মেনলি শুরুতে আমাদের ইয়ে ছিল যে ফোকাস দিতাম। ও আপনার সাথে তো ওই দিন কথা হয়েছিল যে আমি আপনাকে বলছিলাম না, আমরা 3 বন্ধু মিলে জানি কি একটা করতে চাচ্ছিলাম, ক্লায়েন্ট বেজি বিজনেস। আপনি বলতেছেন না এখন করা যাবে না, এটা পরবর্তীতে করা। তখন আমি তাদের সাথে যখন একটু নিয়ে আলোচনা করছি যে কি করা যায়, আমাদের কিছু একটা মানে আহ, আমাদের মার্কেটিং বলেন বা কিছু একটাতে আমরা একটু আপনি ইয়ে করতে আপনি হবে যে আমাদের। আমি আপনাকে একটু আটকাই, ধরেন আপনার 3 বন্ধু মিলে কিছু একটা করতে চান, ওয়াই নট সেটা আপনি যে ক্লায়েন্ট বেজে কাজ করছেন ওই 2 বন্ধুরও ভালো করে শিখতে পারেন। তারপরে এখন আপনি যদি 3টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, তখন আপনার 9টা ক্লায়েন্টের সাথে কাজ করেন। সমস্ত ক্লায়েন্টের কাছ থেকে কাজ আনা হচ্ছে কি আপনাদের 3 জনের কোম্পানি। আনার পরে কাজ উঠাবে কে? আপনাদের মধ্যে যে কাজ পারে সে উঠাবে, বা যার সময় আছে সেই উঠাবে। তারপরে আপনারা সেখানে একটা পলিসি করে ভাগাভাগি করেন। আমার যে স্পেলবিটের স্টার্টিংটা কিন্তু এরকমই ছিল, আমি তো গল্প বলছি। প্রায় আমরা আটজন, 8 জনের প্রত্যেকেই প্রোফাইল অনেক ভালো অবস্থায় ছিল। এখনো আমি হয়তো এখন ফ্রিল্যান্সিং এ ফোকাস না, কিন্তু এখনো কিন্তু আমার আপন ভাই সে ফোকাসড, এবং কাউসার ভাই ফোকাসড, আরো আছে, আরো 3 জন আছে, এরা সবাই কিন্তু ফোকাসড। ফয়সাল ভাই ফাইবারে অনেক ভালো করছে, আকরাম ভাই অনেক ভালো করছে। তো এরা সবাই কিন্তু ফোকাসড। তো এরা যে করছে, এই ওই সময় তো এই সবার প্রোফাইল থেকেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে কাজ নিয়ে আসতাম, এবং এটা টার্নওভার ওই যে 15 সালে কিন্তু প্রায় $1 লাখ কাছাকাছি আমাদের ছিল। এটা কিন্তু একা না, আমরা সবাই মিলে করছি বিদায়। তো একইভাবে এটা হতে পারে, এটাও তো একটা বিজনেস হইতে পারতো। এখানে অনেকগুলা ক্লায়েন্ট তৈরি আমি হতে পারতো।
আমি আপনাকে ওইটা বুঝাতে মানে ওইটা ওই দিন বুঝাতে বলতেছিলাম, বাট আপনি বিষয়টা মেবি বুঝে নাই, যার জন্য আমি পরবর্তীতে এটা থেকে চলে গেছিলাম। যে আমি চিন্তা করছিলাম যে ওরাও মার্কেট প্লেসে যাবে এবং ওখান থেকে ক্লায়েন্ট বেস ধরে নিয়ে আসবে, এবং যদি আমরা উঠাতে না পারি দেখা গেল আহ, আহ, সবারই মোটামুটি ভালো ক্লায়েন্ট চলে আসলো, তখন আমরা একদিন কাউকে বলে যে প্রজেক্ট বেসে তোমাকে রাখলাম, যে আমাদের প্রজেক্ট বেসে তুমি কাজ করলে এবং সেখান থেকে তোমাকে কিছু কমিশন দিব না আমরা, 40% বা 50%। এই ব্যাপারটা চিন্তা ভাবনা করছিলাম, এবং এটা নিয়ে অবশ্যই একটা আর্টিকেলও লিখে চিন্তা ভাবনা করছিলাম। ওই যে আমি ভেবে দিলাম যে কাজ না জেনে কিভাবে প্রাইভেট থেকে ইনকাম করবে। তো ওইখানে কিন্তু আমার গ্রুপ এবং হচ্ছে কি আমার প্রোফাইলে অনেক মেসেজ আসছে, ভাই কিভাবে সম্ভব না করবে। এবং আমি তো জানি যে এক্স্যাক্টলি আমি কি বুঝাতে চাইছিলাম। যেমন এই বিজনেসটা যেমন যদি কাজ নেওয়ার থাকে, স্কোপ থাকে, যদি কাজ নিতে পারেন, তাহলে হচ্ছে কি আপনি আপনার অন্য একজনকে দিয়ে কাজটা করাই নেবেন, তখন আপনার কাজটা করতে হচ্ছে না। তো এই ব্যাপারে একটু অন্যদেরকে বিষয়টা বুঝাবো ওই এই আর্টিকেলটা দিয়ে। প্রক্রিয়াটাতে এই প্রক্রিয়াটাতে আপনি আসবেন, কিন্তু এটা টু আর্লি হচ্ছে। যে কারণে আমি কিন্তু আমার হ্যাঁ, হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যাল জায়গায় আগেও আপনারা আমি ডিসকাস করছি, আহ, এখনো কিন্তু আমি ডিসকাস করতেছি আপনাকে। আমি কিন্তু জি আগের স্যার, জায়গায় আমি আছি অবশ্যই এটা দেখি। আপনার। হ্যাঁ, এখন আমি জি স্যার। আপনার জায়গায় থাকলে বা আমি যেভাবে চিন্তা করতাম আপনার জায়গায় থাকলে, আমি ফুললি এখন ফোকাস করতে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর যে কাজটা আপনার করতেছেন ওই জায়গাটা, এসইউটা এবং ফ্রিল্যান্সিং এর ওই জায়গাটা। আপনি এখন $400 করছেন, এটা 400 না, এটা 1400 করা, এটা $2000 মাসে নিয়ে আসা সম্ভব যদি আপনি ওখানে ফোকাসড হন। কিন্তু আপনি যখন আদার্স এক্সওয়াইজেড এর বিষয়গুলো করবেন, দেখেন এক্সট্যাক ওয়েফার দিয়ে আপনি যেই ব্লগগুলো তৈরি করবেন, এক্সওয়াইজেড করবে, এটাতে যে ব্র্যান্ডিং হবে বা যে পরিচিতি হবে, যে ডিমান্ড ক্রিয়েট হবে, এটা লোকাল মার্কেট হবে। এটা আপনার ফ্রিল্যান্সিং এর সাথে কিছুই আসে যায় না, কারণ ওরা এই বাংলা বুঝেও না বা এখানে কি হচ্ছে না হচ্ছে এটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াও নাই। ইভেন আপনি কোনো একটা জবের ক্ষেত্রে এইটাকে কিন্তু পোর্টফোলিও হিসাবেও তুলে ধরা আপনার জন্য টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা আপনি শেয়ার দিলে ওরা কি বুঝবে, এটা কিসের বিষয়ে, কেন, কি, কিছুই বুঝবে না, বিদেশি ক্লায়েন্ট তো বাংলা বুঝবে না। সেই হিসেবে ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনার খুব একটা কাজে লাগছে না। আপনার মধ্যে কিন্তু একটা ভয়ানক জিনিস এখনো কিন্তু আমি লক্ষ্য করছি, একটা ভয়ানক শব্দ ইউজ করলাম যেন আপনি ভয় পান। সেটা হচ্ছে এই যে আমি শুরুতে বলছিলাম যে আপনার পক্ষে অনেক দূর যাওয়া সম্ভব, এর মধ্যে কিন্তু ডিস্ট্রাকশন তৈরি হওয়ার মতো কিছু জিনিসের মধ্যে কিন্তু আপনি অলরেডি চিন্তা ভাবনা আপনার মাথায় কিন্তু ঘুরতেছে, ফোকাসড হইতে আছে। আপনি যদি ফোকাসড না হন, তাহলে একটা সার্টেন টাইপ করে দেখবেন যে একটা সমুদ্রের মতো জায়গায় আপনি পড়ে গেছেন এবং অনেক ধরনের ইনভেস্টমেন্ট লস হচ্ছে। আমরা কিন্তু মানুষরা মনে করি সবসময় যে টাকা এই বোধহয় খালি ইনভেস্টমেন্ট, রং। আমি এখন আপনারা টাকা দিচ্ছি না, কিন্তু আমি যে সময়টা আপনাকে এখন দিচ্ছি, এই 1 ঘন্টা সময় আপনি কি মনে করেন না এটা একটা ভ্যালুয়েবল টাইম? হ্যাঁ, অবশ্যই স্যার। তো এই তাইলে আপনি 10টা ব্লক লিখতে যায় যে 10 ঘন্টা সময় দিবেন, সেটা কিন্তু একটা ভ্যালুয়েবল টাইম। এই টাইমটা হইতে পারে আপনি $10 করে হইলে $100 চার্জ করতে পারতেন ক্লায়েন্টকে, কিন্তু আপনি সেটা না করে আপনি কিন্তু এই জায়গায় সময়টা দিচ্ছেন। আবার ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন, বা আবার আপনি আবার ফিজিক্যালি কিছু লোকজনকে আপনি শিখাইবেন, শিখানোর একটা প্রক্রিয়া আপনি করলেন, সেখানে আবার কিছু মানুষকে আপনি সময় দিলেন। এটা কিন্তু মানে ধরেন আমি শিখাবো, আমি আপনার সময় দিচ্ছি, কারণ কি এটাই আমার বিজনেস। যদিও আমি জুলাই পর্যন্ত এই বিজনেসটা করি নাই, আমি আপনাদেরকে তো ঘোষণাই দিয়েছি যে আগস্ট থেকে আমি বিজনেসটা করব। এখন কিন্তু আমি প্রফেশনালি, কারণ হচ্ছে আমি দেখছি হচ্ছে যে যদি আমি এটাকে বিজনেস আকারে না করি, এটার যদি একটা মনিটাইজেশন প্রক্রিয়া আমি না করি, তাহলে লং টাইম লাইফ টাইম সাপোর্টের যে বিষয়টা এটা আসলে বাস্তব হয়ে উঠবে না। কারণ হচ্ছে এখান থেকে যদি ইনকাম না আসে, তাহলে এখানে আমি সময় দিব কিভাবে? আমি কি আজীবন এখানে ফ্রিলি সময় দিতে পারবো? আমারও তো ক্যালকুলেশন থাকবে না। আপনারা যেমন আমি ডিসকারেজ করছি, তাহলে আমি আমার জন্য কি পরামর্শ দেব? আমি যদি একজন ইয়াসিনকে পরামর্শ দিতে পারি আপনার 10 ঘন্টা সময় নষ্ট না করে মনিটাইজ করেন, তাহলে আমার মুফাসসালের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার সময়টাকেও তো মনিটাইজ করতে হবে, কাজে লাগাইতে হবে, হবে না? তো মোটিভেশন ডেফিনেটলি থাকতে হবে। ধরেন যেই যেই হেল্পের মধ্যে শুধুমাত্র শুধুই হেল্প হইতে পারে, এটা পরকালে অনেক কাজে লাগবে, এটা হইতে পারে যদি ওই ধরনের সদগায়ে জারিয়া টাইপের কিছু হয়ে থাকে। কিন্তু আহ যেই হেল্পের সাথে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট না থাকে, বিলিভ করেন ওইটা অনেক দূর আগায় না, অনেক দূর যেতে পারে না।
একটা প্রসেস থাকতে হবে। খালিদ ফারহান যে 10,000 টাকা নিচ্ছে, আপনি মনে করেন 10,000 টাকা অনেক বেশি নিয়ে নিচ্ছে? কিছুই না, এত কিছু দিয়ে 10,000 নিচ্ছে। আমি এত কিছু দিয়ে 3,000 নিচ্ছি, যেটা কালকের থেকে 4,500 হবে, 4,500 নেব। তো এটা কিছুই না কেন? কারণ 2013 সালে আমি খালি এসইউ শিখছি 20,000 টাকা। 13 সালের 20,000 তো মনে হয় যে এখনকার সময়, এটা তো প্রায় কত বছর হলো, 8-9 বছর হলো। তো 9 বছর পরে আহ আপনি চিন্তা করেন, 8 বছর পরে তাই কত টাকা হয়? 20,000 তো এখন 30,000 মানে ভ্যালু, তৎকালীন সময় 20,000। কি বলেন আপনি, তাই না? আমি মানুষকে 3,000 অফার করছি, আর শুধু এসইউ শিখছি হচ্ছে 20,000 টাকা দিয়ে। তারপরে আবার 8 বছরের অভিজ্ঞতা, 8 বছরের অভিজ্ঞতা প্লাস হচ্ছে কি আবার এত অন্যান্য আরো অনেকগুলা মডিউল যেগুলো আমি এই দীর্ঘ সময় শিখলাম, ফেসবুক মার্কেটিং, ইউটিউব এক্সপোজিট, সেইগুলাকেও আবার একসাথে নিয়ে দিচ্ছি। তাহলে এটা এটা কিন্তু অনেকদিন পরে আইসা কিন্তু এই বিষয়টা মানুষ পাচ্ছে। তো এখন এইখানে যেমন একটা মনিটাইজেশন থাকতে হবে, থাকলে লম্বা সময় ধরে আমিও সাপোর্ট দিতে পারবো, এবং যিনি এই প্রক্রিয়া আসবে সেও কিন্তু লাভবান হবে, এটার সুযোগ কিন্তু আছে। এখন আপনি যেটা করবেন, মনে করেন আপনি এখন হুদাই 3-4 জন শিখাইতে শিখাইতে একটা টিম বানানোর আপনি চিন্তা করবেন। বিলিভ করেন, বাংলাদেশের ক্ষেত্রে আমি কেন এখন এই যে ছাঁটাই করা শুরু করতেছি, আগামীকালকের থেকে কিন্তু একজন গ্রুপে অনেক নাই হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমি ঘোষণাই দিয়েছি অনেকদিন আগে, আপনি নিশ্চয়ই মনে আছে আপনার, যে আমি কিছু মানুষকে রিমুভ করব। আগামীকালকে থেকে কিন্তু রিমুভাল প্রসেস শুরু হবে। আমার বক্তব্য হচ্ছে, যদি রিমুভাল প্রসেসের পরে 50 জন থাকে, তো 50 জন নিয়ে এই যাত্রা শুরু করবে। আর হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ইয়াসিন ভাইয়ের মতো 10টা ছেলে আর জেনারেল 1,000 ছেলে একসমান আমার কাছে। এত মানুষকে আমি ইয়ে করে তো লাভ নাই। কিছু মানুষকে রিয়েল যারা কাজ করতে চায়, কিছু মানুষকে সহযোগিতা করি, দেখবেন ওইখান থেকে বিজনেস তো হবেই। বিজনেস পলিসি তৈরি করলে বিজনেস হবে না কেন? আমি ভ্যালু দিব মানুষকে। হ্যাঁ, আপনি বলছেন না ভ্যালু প্রপোজিশন, আমি যদি ভ্যালু দিই মানুষকে, আমি 20,000-এ যেটা শিখছি এটার সাথে আরো 10টা কোর্স অ্যাড করে, তারপরে আমি আবার এই যে এইভাবে কনসালটেন্সি দিব। আমি আমার আপনাদের ক্ষেত্রে আমি কতটুকু আন্তরিকতা বা যত্নের সহিত আমি দেওয়ার চেষ্টা করছি, এটা তো আপনি নিজে জানেন। এটা তো আর আপনারা তো আর মানে আলাদা ভাবে বলেন নাই। একইভাবে আমি তো সবাইকে এই যে কনসেন্ট্রেশনটা দিব, ফ্রি টাইমে এটা দিছি, তাহলে এখন আমি মনিটাইজেশন করে দিব, ডেফিনেটলি এটা বাড়বে। এটার কনসেন্ট্রেশন আরো বাড়বে। তাহলে বাড়লে কাজ হবে না? আপনার কি মনে হয়, মানুষের জন্য কি উপকার হবে না? কাজ লাগবে না? তাইলে এভাবে করে দিয়ে কিন্তু এটার মনিটাইজেশন করবো। তাইলে একজন মনিটাইজেশন করে অভিজ্ঞতা নিয়ে তারপরে সময় দিয়ে তৈরি করবে, এটা হচ্ছে আমার বিজনেস, এই জন্য আমি দিব। আপনার মনিটাইজেশন কোন জায়গায়? আপনার মনিটাইজেশন কি টেকওয়েফারে? আপনার মনিটাইজেশন কি ওই 3-4 জনের টিম তৈরি করা? আপনার মনিটাইজেশন কি ফ্রিল্যান্সিং এ? কোন জায়গায় আপনার মনিটাইজেশন? কাইন্ডলি আপনি ওই জায়গার মধ্যে ফোকাস করেন। একটা সার্টেন টাইম পরে আপনি রিয়েলাইজ করবেন অর্থ একটা ফ্যাক্ট। আপনি অনেক জানেন, এর পাশাপাশি অর্থ একটা বড় ফ্যাক্ট। এখন আসা শুরু হয়েছে মানুষের লাইফে, সবসময় কিন্তু অর্থ আসে না। হ্যাঁ, এইটা আপনি এখন নিতে পারবেন কিনা আমি জানি না। হ্যাঁ, আপনার বয়স খুবই অল্প, আপনার এখন যে পরিমাণ কাজ আছে হাতে, আপনার যে পরিমাণ আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আপনি এটা মানে কন্টিনিউয়াসলি রাত আর দিন আছে না, 24 ঘন্টার মধ্যে রাত আর দিন আছে না, নাকি সারাক্ষণই দিন সারাক্ষণই রাত? তা তো না। তাহলে আপনি পিক পয়েন্টে যাবেন, সেখান থেকে আবার কোন একটা জায়গায় হোঁচট খাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, নাই যে তা না। কিন্তু আপনি এখন যেহেতু যৌবন, মানে আপনার জন্য যৌবন আর কি, আপনার ইনকাম আসা শুরু হয়েছে, বা আপনি এখন চাইলেই কাজ নিতে পারতেছেন, কাইন্ডলি আপনি এখানে ফোকাস করেন। আপনি আরো কাজ নিয়ে আসেন, আরো কাজ নিয়ে আসেন, 5টা নিয়ে আসেন, 5টা আপনি করেন, 6টা নিয়ে আসেন, 10টা নিয়ে আসেন, যেগুলা করতে পারতেছেন না এইগুলো আপনি আশেপাশে মানুষকে দেন। এখন আমি তৈরি করে কাউকে দিব হচ্ছে বেটার হচ্ছে, যারা অলরেডি তৈরি আছে এদেরকে দিয়ে আপনি কাজটা করায় নেন। কারণ হচ্ছে আমার এটা কিন্তু অভিজ্ঞতা, আমি অনেক সময় চেষ্টা করছি, আমি আমার এই লাইফে বহুবার চেষ্টা করছি যে কিছু মানুষকে তৈরি করবো এবং দেন তাদেরকে দিয়ে করাবো। এতে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, তৈরি করে আমি এমপ্লয়ি তৈরি করছি, এমন হয়েছে জিরো লেভেলের লোক ধরছি, তাকে শিখাইছি, এমপ্লয়ি তৈরি করছি, তারপর সে আমাকে 1-2 বছর সার্ভিস দিছে, তারপর তার নলেজ যখন খুব ভালো লেভেলে গেছে, সে আরেক প্রতিষ্ঠান থেকে অফার পাইছে, চলে গেছে। এরকম একটা না,
ডজন খানেক হয়েছে আমার সাথে। এই বইটাই আমি ছিলাম যে আমি চিন্তা করতেছি যদি ভবিষ্যতে এমন হয় তাহলে তো খুব মারাত্মক লেভেলের। আমি হ্যাঁ, বেসিক্যালি আমি আমার সাথে ডিপ্রেশনে এক যাবে। ডজন হয়েছে, আমার সাথে এক ডজন ঘটনা ঘটেছে, এক ডজনের উপরে, এক ডজন মানে 12। আমি আবার উল্লেখ করতেছি যে অনেকে বলে না অনেক, আমি বলতে থাকলে তো কয়েকদিন বলতে পারবো, এটা বলা। আমি যে এক ডজন বলতেছি এটা কিন্তু মিন করে বলতেছি, এক ডজনেরও বেশি বার এই ঘটনা ঘটছে আমার সাথে। হ্যাঁ, তো জি এই স্যার। আর কারণে, হ্যাঁ বলেন। মানে স্যার আমারও সেম, সেজন্য আমি একটু নিজেরই এখন ইয়ে ভাবে চিন্তা করতেছি। যেমন আহ, আগে তো যখন কাজ ছিল না তখন আমি এমনিতে অনেক জনকে এভাবে জুম আসতো, তাদের সমস্যাগুলো সমাধান করে দিতাম, তাদের সাথে কথাবার্তা বলতাম অনেক বিষয় নিয়ে, অনেক হেল্প দিতাম, বাট আলটিমেটলি আমার লাভ হইতো না, আমার সময়টা লস হইতো। তো এখন আর আসলে ওইভাবে দেই না সময়টা, কারণ আমার ভ্যালু আছে সময়ের, এবং আমি তাদের থেকে কোনো কিছু পাচ্ছি না আর কি, যে যদি কোনো একটা সাপোর্ট যখন আপনি লাগে যে আপনি আপনি আমার পরামর্শটা গ্রহণ করেন, আপনি ফুললি এখন ফ্রিল্যান্সিং এ ফোকাস করেন। আপনি পারলে আগামী 2 বছর 3 বছরে পারলে 10-20 লাখ 50 লাখ টাকা আপনি জমান, 20 লাখ টাকার টার্গেট করেন, আগামী 2 বছরে আমি 20 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করবো, ওই দিকে আপনি চিন্তা করেন। ওটা করার জন্য কি পরিমাণ আপনার ইনকাম করতে হবে ওই দিকে আপনি ফোকাস করেন, অ্যাটলিস্ট 10টা লাখ টাকার আপনি প্ল্যান করেন যে আমি খরচ টরচ করবো এক্সপেন্সে, তারপর 10টা লাখ টাকা আমার থাকবে। এখন আপনার 2 বছরের এক্সপিরিয়েন্সটাও চিন্তা করেন, পাশাপাশি 10টা লাখ টাকা আপনার কাছে আছে। এবার আপনি মনে করেন আপনি চাইছেন আমি অ্যামাজনে 10টা ব্লগ চালু করবো, সম্ভব না? জি হ্যাঁ, জি স্যার। আমি কারণ কি আমি এখন হায়ার করে রাইটার দিয়ে লেখাবো, অসুবিধা কি, ইংরেজি দিয়ে লিখে দিবে, আমি আমেরিকান রাইটার দিয়ে লেখাবো, আই রাইটার, আপওয়ার্ক, বিভিন্ন জায়গা থেকে রাইটার নিয়োগ করে আমি লেখাবো, কারণ ব্যাকলিংক আমি পারি, অন পেজ আমি পারি, সবকিছু আমি পারি, শুধু আর্টিকেল রাইটিংটা পারি না, ফাইন আর্টিকেল গুলো আমি কিনবো, আর বাকি সব আমি করতেছি, সম্ভব। ওই 10 লাখ টাকা দিয়ে আপনি যদি চিন্তা করেন আপনি একটা ফার্ম করবেন, স্পেল বিটের বাপ তৈরি করতে পারবেন আপনি। স্পেল বিট স্পেল বিটের জায়গায় আছে, আপনার অবস্থান থেকে স্টার্টিং এ আপনি স্পেল বিট আজকে থেকে 8 বছর আগে যা ছিল, আপনার শুরুতেই এর চেয়ে অনেক বেটার কিছু আপনি করতে পারবেন। কারণ আপনার নিজস্ব বিষয় তো রয়েছেই, পাশাপাশি আপনি আমার অভিজ্ঞতাটাও পাচ্ছেন, এটার একটা ভ্যালু আছে, কিন্তু এই জিনিস আপনি এমনি এমনি পাবেন না, এটা লম্বা সময় খড়কুটা পুরায় তারপরে নিতে হয়। আপনি দেখে শিখতে পারেন, থেকে শিখতে পারেন, এই বিষয়ে ভিডিও দিচ্ছি তো মনে আছে নিশ্চয়ই, তাহলে আপনি জি স্যার। দেখে জি স্যার। শিখার যে বিষয়টা, হ্যাঁ, ফুল ফোকাস করে নেই জায়গায়। এখন কেউ যদি আপনারা এসে বলে যে আমরা একটা টিম বানাই, আনস্কিল্ড কেউ যদি আপনাকে বলে, আপনি তারে পাঠায় দেন স্পেলবিট ডিজিটাল স্কুলে, তুমি এখান থেকে আগে শিখো, শিখা তুমি ফাইবারে অ্যাকাউন্ট খুলো, তুমি ওইখান থেকে 2 4 5টা 10টা সাকসেসফুল কাজ পাইছো নিজস্ব যোগ্যতায় সেটা বলো। কারণ আমি এখন কাজ পাই, আমার একটা লেভেল তৈরি হয়েছে, তা আমার সাথে তুমি পার্টনারশিপ করবা, তাহলে তোমার তো আমার লেভেলে আসতে হইব। এই কথাটা কিন্তু আপনি বলতেছেন না, কারণ আপনি বন্ধুকে আপনি কষ্ট দিবেন না তো, কিন্তু মাইন্ডের মধ্যে এটা থাকতে হবে। বিজনেস তো কখনই হবে, সমতা না থাকলে বিজনেস হবে কিভাবে, জি পার্টনার স্যার। হবে কিভাবে? সে তো লায়াবিলিটি হবে আপনার এক পর্যায়ে। আপনার এখন যে বন্ধুত্বটা আছে তখন দেখা যাবে এর কারণে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, আপনি ফোকাস কমায় দিচ্ছেন, হেও মনে মনে আরো বন্ধুদের কাছে যায় দুঃখ বলবে, ইয়াসিন এখন বড়লোক হয়ে গেছে, ইয়াসিন এখন সময় দেয় না, ইয়াসিন এখন ভাব নেয়, এই সেই। অথচ কিচ্ছু না, দূরে আছে দেখবেন আপনারা সবাই চোখের মনি হিসেবে রাখছে, হ্যাঁ সবাই ভালো বলতেছে, এই কাছে আইসা দেখবেন অথচ এটা কিন্তু তার কারণে, কারণ আপনার সময় তো নষ্ট করার সময় নেই, হে দেখবেন হে স্কিল না বিদে আপনার সময় নষ্ট করতেছে। তাকে আগে আপনি তৈরি হতে দেন, সে তৈরি হোক। টেক ওয়েফারে আপনি ডেইলি পোস্ট করতেছেন, আপনি হয়তো আমার কাছে আসছিলেন যে আরো আমি স্পিডের কোনো প্ল্যান দিব, আমি আপনার পরামর্শ দিব ডেইলি না, আপনি সপ্তাহে একটা পোস্ট করার পরিকল্পনা কন্টিনিউয়াস করেন, নির্দিষ্ট ডেট, বুধবার বৃহস্পতিবার শনিবার রোববার সন্ধ্যা 8টায় 7টায় 10টায়, মানে ওই যে স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি মনে আছে না, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, জি জি স্যার। এরকম জি ওয়েবসাইটের স্যার। স্ট্র্যাটেজি বানায়া আপনি হচ্ছে সপ্তাহে একবার পোস্ট করেন। কারণ আপনারটা তো পত্রিকা না যে ডেইলি ডেইলি যা নিউজ আছে সব আপনার এখানে আসতে হবে, এবং এত অ্যাগ্রেসিভ হওয়া। হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন। আমাদের এখানে আরো কয়েকজন আছে। তো আমরা এইভাবে প্ল্যান করছিলাম যে প্রথম মাসে শুরুতে কিছুটা 2টা করে আসবে, দেন নেক্সট মাস থেকে একটা করে আসবে, সবাই সবার ক্যাটাগরি বেছে নিচ্ছে, এবং ওই ক্যাটাগরির উপর কি ধরনের কন্টেন্ট আসছে ওইগুলো প্ল্যান করে প্রতি সপ্তাহে একটা করে সবাই যেন পাবলিশ করে, এমন চিন্তা করে রাখছিলাম আর কি স্যার। হ্যাঁ,
কিন্তু আপনি এখানে যে সময় দিবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা, এটা মানে ইয়া না, ইফেক্টিভ জিনিস না। এই সময়টাকে আপনি মনিটাইজ করেন। হ্যাঁ, কারণ মনিটাইজ করতে যায় আপনি যদি প্র্যাকটিক্যাল কাজে যাওয়ার পরে আপনি যে জিনিসগুলা শিখতে বাধ্য হয়েছেন, শব্দটা ইউজ করছি আর কি, বাধ্য, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওইটা শুধু ইন্টার্নশিপে থাকলে এই জিনিস আপনি শিখতেন না কোনোদিন। আপনার কি মনে হয় বা আপনার সহপাঠী যারা ছিল তাদের এই বিষয়গুলা শিখতে হচ্ছে, বা তারা কি এটা ফেস করতেছে? হচ্ছে না। কিন্তু আপনি কেন রাত জাগতেছেন, কেন আপনি বিভিন্ন চ্যালেঞ্জ গুলা আপনি ফেস করছেন, এইটার থেকে ক্লায়েন্ট বেজে কাজ করতে যায় আপনার নলেজটা কিন্তু বাড়ছে। এই কারণে 2টা বছর যখন আপনি ক্লায়েন্ট বেজে কাজ করবেন, খালি আপনি যে ইনকাম করবেন তা না, 10 লাখ জমবে তা না, আপনি ওই যে শব্দটা আমি ইউজ করছি যে আপনি একটা বুম হবেন, ওই নলেজের এক্সপার্টিজের জায়গাটাতে আপনি একটা অন্য লেভেলে যাবেন। তখন আপনি তখন থেকে শুরু করে 1 বছরে আপনি যে ব্যবসাটা করতে পারবেন, এখন থেকে শুরু করে আগামী 3 বছরের যোগফলেও ওই ব্যবসা করতে পারবেন না। কারণ ওই ব্যবসায়িক অভিজ্ঞতা বা ওই এক্সপার্টিজ এখনো তো আপনার মধ্যে আসে নাই। হ্যাঁ, বা এখন ইনভেস্টমেন্টের জায়গাটাতে আপনি আসতে পারবেন না, যে আপনি চাইলে এখন একটা ইনভেস্টমেন্ট করবেন। দেখেন আপনার সীমাবদ্ধতা আছে না, এটা প্রবলেম না। জি স্যার, আপনার তো এইজ অল্প, অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে না, নইলে আপনি করতেন না। হ্যাঁ, এমন তো না যে আমার ভালো মোবাইল পছন্দ না, বা আমার একটা ডেস্কটপ আছে সেই সাথে আমার একটা ল্যাপটপ থাকলে থাকুক, এটা আমার পছন্দ না, বিষয় তো তা না। অনেক কিছু তো পছন্দ করেও বা চাইলেই আমরা করতে পারছি না রাতারাতি। কেন? কারণ কিছু লিমিটেশন তো আছেই। এই লিমিটেশন গুলার থেকে আগে আপনি বের হওয়ার চেষ্টা করেন, ফোকাসড হন, বিলিভ করেন অনেক দূর যাবেন। ফোকাসের বাইরে যদি আপনি চলে যান, একটা সার্টেন টাইম পরে আপনি হোঁচট খাবেন কিন্তু। আর আমাকে কেউ এভাবে বলার মানুষ ছিল না, আপনারে আমি যেহেতু বলতেছি, তো জানার পরেও যখন আপনি হুচট খাবেন, জানার পরে না মানার কারণে আপনি যখন হুচট খাবেন, তখন কিন্তু আপনার দুঃখটা অনেক ডিপ হবে অন্যদের চেয়েও। হ্যাঁ, খুব বেশি ডিপ হয়ে যাবে যে এটা আমি কি করলাম। তো ওই দিকে যাওয়ার দরকার নাই, এটা সময় নষ্টের জায়গা। হ্যাঁ, ঠেকে শিখাটা হচ্ছে আমি সময় নষ্টের জায়গা, ওই দিকে আপনি কেন যাবেন শুধু শুধু? আমি আর অবশ্য স্যার এটা আহ, এমনিতে আমি এখন চিন্তা করতেছি আমি খুব বড় ভুল করতেছি। অনেক বড় ভুল অলরেডি করে ফেলছি। কারণ হচ্ছে রিসেন্ট কাজে মন দিতে দিতে পারতেছি না। আগে যখন ইন্টার্নশিপে ছিলাম বা যখন আপনার প্রতিদিনের মোটিভেশন আমাকে নেক্সট লেভেল নিয়ে যেত, এখন আসলে ওইভাবে পাচ্ছি না আর কি। সত্যি বলতে হঠাৎ করে হুট করে মাথা চিন্তা আসলো, এখন আজকে একটু কাজ না করি, আজকে একটু বিট না করলে কি হয়, আজকে একটু কাজে না করলে কি হয়, মানে সবকিছু মিলে একটা বাজে সিচুয়েশন চলে গেছে। এখন অবশ্যই ফোকাস একদম করো, ফুল ফোকাস ফোকাস দিচ্ছি। করো। এখন কিছুই হয় নাই সবকিছু বাদ দিয়ে এখনো, এখনো আপনার যা হয়েছে এটা কিছুই হয় নাই। আপনি মাথায় রাখেন একেবারেই বিগিনিং অবস্থায় আছে, এটাকে অনেক বড় করার সুযোগ আছে। বি ফোকাসড। কোনো আনস্কিলড কারো পিছনে এখন আপনি সময় দিবেন না, কারো কাছে পার্টনারশিপই করবেন না। তোমরা আগে শিখো, তৈরি হও, প্রুভ করো, আর আপনি তাকে শিখায়া তৈরি করবেন এইটারও নিট নাই। কারণ এই এই শিখানোটা তো আপনার বিজনেস না, এটা তো মনিটাইজেশন হচ্ছে না। কথাটা বুঝছেন আপনি? তো ওইটাতে আপনি কেন এখন সময় দিলেন? আপনার গোল্ডেন টাইমটাকে কেন আপনি নষ্ট করবেন? সে আমি মনিটাইজ করতেছি। অথবা আপনি যদি মনে করেন 6 মাস পর আপনি একটা কোর্স বানাবেন, বানান, আমার সাথে পরামর্শ করেই বানান, আমি মার্কেটিং স্ট্র্যাটেজি দিব কিভাবে আপনি করবেন। হ্যাঁ, সেটা আপনি করেন যদি ওইটাই আপনার ফার্স্ট ইনকাম সোর্স হয় আর কি, যে এটা দিয়ে আমি করব। কিন্তু আপনার তো হচ্ছে বেটার কিছু রয়ে গেছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করা প্লাস হচ্ছে আপনার ইনকাম করার সুযোগ তো রয়ে গেছে। আপনি এখনই কেন এদিকে যাবেন? তার মানে আপনি আপনি যেটাই করতে চাইবেন, আমি কিন্তু মেন করেই বলছি, আপনি যদি কোর্সও বানাইতে চান কখনো, আপনি আমার সাথে শেয়ার করুন, আমি আপনাকে হেল্প করবো। এবং ওখান থেকে আপনি কিভাবে ভালো করবেন সেটা করবেন। কিন্তু ওই স্ট্র্যাটেজি বিল্ড করার পর আপনি মানুষকে শিখায়। এখন ব্যক্তিগতভাবে এই শিখানোর সময় দেওয়ার যে সময়, সেটাও আপনার থাকা উচিত না। পুরা সময়টা কাজে লাগানো চাইতে, সপ্তাহে একটা ব্লগ লিখেন, অন্যান্যরা ডেইলি ব্লগ লিখতেছে, লিখুক, ওইটা নিয়ে আপনার হেডেক নাই। আপনি নিজে ব্যক্তিগতভাবে সপ্তাহে একটা ব্লগ লিখেন, ট্যাগ ওয়েফারে দেন, আপনি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ার যে পোস্ট গুলা, এটারে আমি মানা করি না কেন, এটা তো ছোট ছোট পোস্ট, 2-4 লাইনের পোস্ট ডেইলি একটা দুটা করে দিলে সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি যেটা করেন আর কি, এটা করেন, আপনি এটা কন্টিনিউয়াসলি করেন, এতে কোনো সমস্যা নাই। আর ব্লগই যদি বানাইতে হয় আজকে না, আরো অ্যাটলিস্ট 6 মাস পর,
সেই ব্লগ হচ্ছে ভিডিও ব্লগ, নট টেক্সট ব্লগ। বাংলায়ও যদি বানান ভিডিও ব্লগ, ভিডিও ব্লগের ডিমান্ড এখন অনেক বেশি। আপনার টেক্সট পোস্ট পইরা পইরা যে আমলটা, এই আমলটা অনেক পিছনে চলে গেছে, এটা ব্যাকডেটেড হয়ে গেছে, যেই কারণে আর্ট্রিক্স এর মতো, টেক টিউনস এর মতো ব্লগ গুলা পিছায় গেছে। টেক টিউনস ছিল এক সময় মানে এত পরিমাণ, প্রথম আলোর টাক্কর দিবে বা প্রথম আলোর চেয়ে বেশি ভিজিটর হতো, আপনি জানেন টেক টিউনস। জি স্যার, হ্যাঁ, জি স্যার আমি এটুকু feel করি। তো মানে ওইগুলা এখন কি আছে নাকি ওই পরিমাণ? অনেকগুলা ব্লগ ছিল, আমরা তখন ব্লগ পড়তাম, নামও তো ভুলে গেছি, অনেকগুলা ব্লগ ছিল বাংলাদেশে, যে ব্লগগুলা খুব জনপ্রিয় ছিল। ওই ব্লগগুলা তো এখন কোনো হুদিসে নাই। এগুলো আমি বলতেছি হচ্ছে 13-14 সালের কথা। অনেকগুলা ব্লগ ছিল বাংলাদেশে যেগুলো খুব জনপ্রিয় ছিল, নাতে এখন নাই হয়ে গেছে, এগুলাতে আমি আর কোনো খোঁজ খবরই পাই না। তা কিন্তু এখন তৌহিদ আফ্রিদি বলতে মানুষ পাগল হয়ে যাচ্ছে, ভিডিও ব্লগ রাকিব বলতে মানুষ পাগল হয়ে যাচ্ছে, কি বানায় কি না বানায় মানুষ হচ্ছে দেখা উল্টায় পাল্টায় লেগেছে, ডেইলি কি করে না করে এই খুনসুটি এগুলোই শেয়ার করতেছে, কিন্তু মানুষ খাচ্ছে। এখন ট্রেন্ড হচ্ছে এটা, তা আপনি আহ, মানে ট্রেন্ডিংটাকে তো অ্যাভয়েড করার কিছু নেই। আপনি তো আর এমন বয়োবৃদ্ধ মানুষ না যে ব্যাকডেটেড মানুষ, এই এই জমানার লোকজন কি করে এগুলো আমি পছন্দ করি না, নাকশিট খাই, এরকম তো না। আপনি তো এই প্রজন্মের, আমার চেয়ে ইয়াং আপনি, সেটা আপনার তো এই প্রজন্মের মানুষ, তাহলে আপনার আপনার প্রজন্ম যেটা পছন্দ করে ওইটাতেই আপনার মুখ করে আছে, ব্যাকডেটেড জি কিছু স্যার। বলবেন কেন? হ্যাঁ, তো ওইটা চট করে একটা মোবাইল, ওই যে আরো 6 মাস পরে ধরেন মোবাইলটা কিনলেন, আরেকটা ল্যাপটপও কিনলেন, আপনার পিসিটা তো রেখেই দিতে বলছি যে ভিডিও বা গ্রাফিক্স এর কাজ করার জন্য, পিসি তো সেল করতে মানা করলাম। তাহলে তখন আপনি 6 মাস পরে দেখা গেছে ভালো মোবাইল দিয়ে আপনি রেকর্ড করছেন, অবসর টাইমে আপনি একটা ভিডিওটা ঠাস করে একটু এডিট করে দিয়ে দিচ্ছেন, সপ্তাহে একটা। আর খালিদ ফারহান কি ডেইলি ভিডিও দেয় নাকি? জি স্যার, হ্যাঁ, সপ্তাহে দেয় স্যার। ওনাদের সপ্তাহে দুইটা একদিন। ভিডিও আছে, একটা হচ্ছে হ্যাঁ, ব্রডকাস্ট, একটা ব্রডকাস্ট আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে ইয়ে নিজেদের। হ্যাঁ, তাইলে আহ, মানে বুঝতে হবে যে রেগুলারিটি মেনটেন করে আপনার দেওয়াটার যে বিষয়টা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সপ্তাহে একটা দেন, এত তাড়াহুড়ার কিছু নাই, তাড়াহুড়া করে হবে না। আপনি 30 দিনে 30টা পোস্ট দিয়ে দিলে যে techwafer.com একেবারে 10,000 ভিজিটরে চলে যাবে, বিষয় তা না। কিন্তু আপনি যদি সপ্তাহে একটা করে 30টাই আপনি যদি 30 সপ্তাহ ধরেও করেন, কনসিস্টেন্সির কারণে মানুষ আস্তে আস্তে আপনার এটা চিনতে থাকবে, বুঝতে থাকবে। কাঁঠাল চেনেন না? কাঁঠাল, এই কাঁঠাল জি স্যার। আহ, আহ, পাকানোর ক্ষেত্রে কেউ যদি কিলায় পাকায় আর কি, এটা সুস্বাদু হবে। না স্যার। এটা এটা পাকার জন্য এটা পরিপক্ক হইতে হবে এবং ন্যাচারালি এটা পাকতে হবে। আদারওয়াইজ অন্য যে কোনো উপায়ে পাকাইলে এটা খাইতে ওই পরিমাণ সুস্বাদু হবে না। তাহলে রাতারাতি কিছু করতে হবে এমন না, মানে এগ্রেসিভ হওয়ার দরকার নাই, স্লো হওয়ার দরকার নাই, মধ্যম পন্থা। আমরা মুসলিম না, মুসলিমদের জন্য পন্থা কি? মধ্যম পন্থা হচ্ছে মুসলিমদের সবচেয়ে ভালো পন্থা। আহ আমার আরেকটা মিটিং আছে, 5টার সময় ছিল, অলরেডি 5টা 7। আপনার আর ইম্পর্টেন্ট কোনো বিষয় আছে কিনা? আহ, না আর এই স্যার, আমি মিটিংটা আসলে প্রয়োজনে আমরা কন্টিনিউ করবো না, এই মিটিংটা প্রয়োজনে আমরা কন্টিনিউ করবো না। আপনি আজকের মিটিং থেকে একটা জিনিস নেন, সেটা হচ্ছে আপনি ফোকাসড, ফ্রিল্যান্সিং। আপনি জি স্যার। ফ্রিল্যান্সিং ফোকাসড। এটা আপনার এখন কাজ করতেছে, এটা আপনার এখন লাখ ফ্লেভার করছে, বা এইখান থেকে আপনার মনিটাইজেশন হচ্ছে, আপনি এখানে ফোকাস করেন। এখন 3টা মানুষ কল দেয়, এরপরে 30টা দিবে, আপনি আরো ফোকাসড হইলে 60টা দিবে, আরো ফোকাসড হইলে 6,000 মানুষ আপনাকে নক দিবে। আর ফোকাস বিহীন হইলে ওই 3টাই আস্তে আস্তে সরে যাবে। তাহলে আপনার ডিমান্ডটা আরো বাড়াইতে হবে। হ্যাঁ, আপনার ডিমান্ডকে আরো আপনি বাড়ান। হ্যাঁ, এবং আপনার আপনি ইয়ে করেন, ওই যে এজেন্সির মতো আপনি হন। কিভাবে হবেন আপনি? ওই যে আপনার নিজের কাজ করার পরে অতিরিক্ত যে কাজগুলা থাকবে, সেগুলো আপনি তো গ্রুপেও পেতে পাবেন, গ্রুপেও তো অনেকে আছে যারা কাজ শিখতেছে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে তারা রিলায়েবল বা তাদের দিয়ে কাজ হবে, আপনি প্রয়োজনে তাদেরকে 1-2টা প্রজেক্টের ক্ষেত্রে তাকে টেস্ট বেসিসে দিবেন। কিভাবে দিবেন জানেন? দেখবেন, আহ ধরেন আপনি পরশুদিন না গতকাল কি বললেন যে কাউকে বোধহয় আপনি হায়ার করছেন, আপনার কোন একটা কাজ করায় নিতে চাচ্ছেন। তো এই ধরনের একটা কাজ আপনি গ্রুপে আপনি টার্গেট করবেন যে এই ভালো শিখতেছে, এরে আমি এটা দিই, যে তুমি এক কাজ করো, এই কাজটা তুমি করো, আহ, আহ, এটা টেস্ট কাজ।
এটার উপর আপনি ডিপেন্ড করছেন না, আপনি কিন্তু যারা হায়ার করছেন হেরে দিয়ে কাজটা করাবেন বা আপনি নিজে করবেন, বাট এর একটা স্যাম্পল কাজ তারে দিচ্ছেন যেন সে পারে কিনা আপনি দেখলেন। তো এরকম করে দুই একবার যাচাই করলেন, সেও খুশি মনেই করবে কারণ সে শেখার জন্য প্র্যাকটিস করার জন্য করবে। তো যখন আপনি দেখবেন যে সে কাজটা পারে, তাহলে ফিউচারে সিমিলার একটা কাজ তাকে দিয়ে আপনি রিলায়েবল ভাবে কিন্তু তার কাছ থেকে আপনি আদায় করতে পারছেন। এই ক্ষেত্রে পিওনিয়ারের পেমেন্ট নিয়েও সমস্যা না। ইভেন বাংলাদেশের মানুষ এত কাজ পায় কেন? কারণ বাংলাদেশে কিন্তু তুলনামূলক কম খরচে কাজ উঠানো যায়, তাই না? তা আপনি আমাদের গ্রুপ থেকে যে কাজ পাচ্ছে না এরকম একজনের যদি 3,000 টাকার কাজ বলেন যে তোমার 1,000 দিব, তুমি এটা করে দাও, সে বলবে আমি ঠিক আছে করে দিচ্ছি, বলবে না? তাহলে আপনার আপনার মনিটাইজেশন আরো সহজ হবে। তাহলে আপনি হচ্ছে কয়েকটা ফ্রেন্ড তৈরি করেন। এখন খেয়াল করেন যে আমি কি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাচ্ছি? আপনি আছি তো সফটওয়্যার ফার্ম। মানে আমি আমি তো গ্রুপের মধ্যে এজেন্সি চালাচ্ছি না, আমি লোকজনদের শেখাচ্ছি। এখন এমনও তো হতে পারে যে এইখানে এই শিক্ষা অবস্থায় আছে স্কিলড 2-4-5 জনকে দিয়ে আপনি কাজ করায় নিচ্ছেন। নেন না, আমি তো আমার তো এটা নিয়ে কোনো হেডেক নেই, আপনি যদি মনে করেন আপনি নিতে পারবেন নেন। অথবা আপনার কত কাজ আছে আমাকে আপনি বলেন, আমি ট্যাগ করে দিতেছি। হ্যাঁ, তাহলে কি হইলো, আপনি ধরেন আপনি দেখা গেল 50-50 যদি করেন, তাহলে দেখা গেল আপনি কাজ কইরা পাচ্ছেন 100%, কাজ না কইরা পাইছেন 50%। ফাইন হচ্ছে তো। $1,000 নিজে কাজ করছেন, আরো $1,000 আপনি মনে করেন খালি কাজ আইনা দিয়ে পাইছেন, সমস্যা কোথায়?